দিদি, তাহলে বৌমা নিয়ে এলে? দেখেই তো ভারী লক্ষ্মী মেয়ে মনে হচ্ছে। কি রে প্রিয়া, এবার আর তোদের কোনো চিন্তা নেই রে? তোদের তো ভাইয়ের বউ চলে এলো, এবার আর বাপের বাড়িতে এসে হাত পুড়িয়ে রান্না করে খেতে হবে না। এক নাগাড়ে কথাগুলো বলে উঠলেন পাশের বাড়ির কাকিমা। কথাগুলো শুনে উঠোনে দাঁড়িয়ে থাকা দময়ন্তী দেবী শুধু মৃদু হেসে বললেন, ওসব কথা বলো না দিদি, বৌমা ঘরের মেয়ে হয়ে এসেছে, কাজের লোক হয়ে নয়। কাকিমা হেসে চলে গেল। কথাগুলো কানে বাজতে লাগলো নতুন বউ তরীর। দময়ন্তী দেবীর সংসার ছোট হলেও সম্পর্কের দিক থেকে ছিল ভীষণ বড়। 3 মেয়ে, তনুজা, প্রিয়া আর মৌ, আর সবার ছোট একমাত্র ছেলে জয়দীপ। 3 দিদির আদরের ভাই। বড় মেয়ে তনুজার বিয়ে হয়ে গেছে কয়েক বছর আগে। প্রিয়া আর মৌও বিয়ে করে নিজেদের সংসারে ব্যস্ত। জয়দীপ চাকরি সূত্রে বেশিরভাগ সময় বাইরে থাকে, সেখানেই পরিচয় হয় তরীর সঙ্গে। বন্ধুত্ব থেকে ভালোবাসা, তারপর 2 পরিবারের সম্মতিতে বিয়ে। তবে বিয়ের আগে তরীর বাড়িতে বিষয়টি নিয়ে যথেষ্ট আলোচনা হয়েছিল। তরীর বাবা বলেছিলেন, ছেলেটা ভালো, এতে সন্দেহ নেই, কিন্তু পরিবার সম্পর্কে কিছু জানিস? তরী বলেছিল, জয়দীপ খুব ভালো মানুষ বাবা, ওর মাও খুব শান্ত স্বভাবের। তরীর মা তখন বলেছিলেন, মানুষ ভালো হলেই তো সব হয় না মা, সংসার মানে শুধু স্বামী নয়, পরিবারের মানুষও। তারপর শুরু হয় খোঁজ খবর। খোঁজ নিয়ে যখন জানা গেল জয়দীপের 3জন দিদি, তখন থেকেই তরীর মায়ের মুখে চিন্তার ছাপ। শোন তরী, একটা ননদ থাকলেও অনেক সময় সংসারে অশান্তি হয়, আর তুই যাবি 3 ননদের সংসারে। তুই তো জানিস তোর পিসির সম্পত্তির জন্য তোর বাবাকে নাজেহাল করলো কেমন। সবাই যে খারাপ হয় তা বলছি না, কিন্তু আমার মনটা কেমন যেন কু ডাকছে। তরী হেসে বলেছিল, মা, সব মানুষকে এক চোখে দেখো না। জয়দীপের মা খুব ভালো মানুষ, আর দিদিদের তো নিজেদের সংসার আছে, ওরা কি আর সারাক্ষণ এখানে থাকবে? মা দীর্ঘশ্বাস ফেলে বলেছিলেন, ভগবান যেন তোর কথাই সত্যি করেন। এরপর ধুমধাম করে বিয়ে হলো। আশীর্বাদ, গায়ে হলুদ, 7 পাক বৌভাত, সব কিছুই সুন্দরভাবে সম্পন্ন হলো। তরী যখন শ্বশুরবাড়িতে প্রথম পা রাখলো, তখন থেকেই দময়ন্তী দেবী তাকে নিজের মেয়ের মতন আগলে রাখলেন। ঘুম থেকে উঠতে দেরি হলে কখনো বকেননি। রান্না করতে না জানলে নিজে হাতে শিখিয়েছেন। বাড়ির কাজ করতে গেলেই বলতেন, আস্তে আস্তে সব শিখে যাবে, এখনও তো তারা কিসের। এই 1 মাসে তরীর মনে একবারও হয়নি সে পরের বাড়িতে এসেছে, বরং বারবার মনে হয়েছে শাশুড়ি নয়, যেন নিজের মায়ের কাছেই রয়েছে। বিয়ের ঠিক 1 মাস পরের ঘটনা। সকালে দময়ন্তী দেবী মেঝেতে বসে সবজি কাটছিলেন। জয়দীপ কয়েকদিনের ছুটিতে বাড়ি এসেছে, তাই সেদিন তরী আর জয়দীপ ঠিক করেছিল কিছু প্রয়োজনীয় জিনিস কিনতে বাজারে যাবে। তরী শাড়ি পরে তৈরি হচ্ছিল। ঠিক সেই সময় সদর দরজা খুলে ভেতরে ঢুকলেন বড় ননদ তনুজা এবং তার স্বামী। ঘরে ঢুকেই তনুজা অবাক হয়ে বললেন, এ কি মা, তুমি সবজি কাটছ? তরী কোথায়? দময়ন্তী দেবী শান্ত গলায় উত্তর দিলেন, আমি কাটছি তো, এতে আবার কি হয়েছে? কি হয়েছে মানে? বউ থাকতে তুমি কাজ করবে কেন? দময়ন্তী দেবী মৃদু হেসে বললেন, তরী আসার আগেও তো এই কাজগুলো আমিই করতাম, আজও করছি। এমন সময় তরী ঘর থেকে বেরিয়ে এলো। ওকে সাজগোজ করা অবস্থায় দেখে তনুজা ভ্রু কুঁচকে বললেন, কোথাও যাচ্ছ নাকি? হ্যাঁ দিদি, তোমার ভাইয়ের সঙ্গে একটু বাজারে যাচ্ছি, কিছু দরকারি জিনিস কিনতে হবে। তনুজা সঙ্গে সঙ্গে মায়ের দিকে তাকিয়ে বললেন, মা, আমরা আজ আসবো, সেটা কি তরীকে বলনি? বলেছে তো। তাহলে ও এখন বেরোচ্ছে কি করে? দময়ন্তী দেবী এবার একটু দৃঢ় গলায় বললেন, আমি নিজেই বলেছি ওকে যেতে। জয়দীপ তো কদিনের জন্য এসেছে, দরকারি জিনিসগুলো কিনে নিই। তনুজার মুখ গম্ভীর হয়ে গেল। তাহলে আমরা এলাম কেন? বাপের বাড়িতে এসে এখনো নিজেদের রান্না করে খেতে হবে? কথাটা শুনে তরীর মুখ মুহূর্তে ফ্যাকাশে হয়ে গেল। সে বুঝতে পারছিল না কি করবে। দময়ন্তী দেবী কিন্তু 1 মুহূর্তও দেরি করলেন না। তনু, কথাটা ঠিক বললি না তুই? কেন ঠিক হলো না? এতদিন যখন আসতিস
তখন কি আমাকে একটু আধটু সাহায্য করতিস না? তখন তো কোনোদিন বলিসনি যে বাপের বাড়িতে এসে কাজ করতে হচ্ছে। তনুজা চুপ করে রইল। দময়ন্তী দেবী আবার বললেন, আমি তোদের নিয়ে যখন আমার বাপের বাড়ি যেতাম তখন আমিও আমার বৌদিদের সঙ্গে রান্নাঘরে কাজ করতাম। কখনো মনে হয়নি সম্মান কমে যাচ্ছে। সংসারে একে অপরকে সাহায্য করলে মানুষ ছোট হয় না, বরং সম্পর্ক গভীর হয়। ঘরে এক মুহূর্তের জন্য নীরবতা নেমে এলো। জয়দীপও সব কথা শুনছিল। সে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মা ইশারায় থামিয়ে দিলেন। তারপর ছেলের দিকে তাকিয়ে বললেন, বাবা, তোদের দেরি হয়ে যাচ্ছে, তোরা ঘুরে আয়, আমরা সামলে নেব। জয়দীপ একটু ইতস্তত করলেও শেষ পর্যন্ত তরিকে নিয়ে বেরিয়ে গেল। বাড়ির বাইরে বেরিয়েও তরির মনটা ভারী হয়েছিল। জয়দীপ জিজ্ঞেস করলো, কি হয়েছে? তরি বলল, কিছু না। কিন্তু ভেতরে ভেতরে তার মায়ের কথাগুলো কানে বাজছিল। ননদ জিনিসটা সবসময় খারাপ নয় ঠিকই, কিন্তু সবাই যে ভালোও হয় না। তবে কি তরির মায়ের আশঙ্কাই ঠিক হবে? তিন ননদকে নিয়ে তরির জীবনে আর কি ঝড় আসতে চলেছে? পরদিন সকাল থেকেই তরির মনটা কেমন যেন ভারী হয়েছিল। শাশুড়ি মা দময়ন্তী দেবী যতই স্বাভাবিক থাকার চেষ্টা করুক না কেন, আগের দিনের ঘটনাটা তরি কিছুতেই ভুলতে পারছিল না। রান্নাঘরে দাঁড়িয়ে চা বানাচ্ছিল তরি। ঠিক তখনই দময়ন্তী দেবী এসে তার কাঁধে হাত রেখে বললেন, কী রে মা, কালকের কথা নিয়ে মন খারাপ করে বসে আছিস? তরি বলল, না মা, কিছু হয়নি। দময়ন্তী দেবী মৃদু হেসে বললেন, আমার কাছে লুকিয়ে লাভ নেই। তোর মুখ দেখলেই বুঝতে পারি তোর মনে কি চলছে। তরির চোখ দুটো ছলছল করে উঠল। মা, আমি কি সত্যিই কোনো ভুল করেছি? আমি তো শুধু জয়দীপের সঙ্গে একটু বেরোতে চেয়েছিলাম। দময়ন্তী দেবী স্নেহ ভরে বললেন, একদম না। সংসারে সবার নিজের মতো করে ভাবার অধিকার আছে, কিন্তু সবাই সেই ভাবনাটা ঠিকভাবে প্রকাশ করতে পারে না। তাই বলে তুই মন ছোট করবি না। তরি আর কিছু বলল না, শুধু মনে মনে ভাবল, এই মানুষটা না থাকলে হয়তো এতক্ষণে সে নিজেকে অপরাধী ভাবতে শুরু করত। এর কয়েকদিন পর রবিবারে আবার বাড়িতে এলো মাঝের ননদ প্রিয়া, সঙ্গে তার স্বামী আর 5 বছরের ছেলে। বাড়িতে ঢুকেই প্রিয়া চারদিকে তাকিয়ে বলল, মা, দুপুরে কি রান্না হয়েছে? দময়ন্তী দেবী বললেন, এখনো সব হয়নি রে, তরি মাছটা কাটছে, আমি ভাত চাপিয়েছি। প্রিয়া রান্নাঘরে উকি দিয়ে বলল, বৌদি, এত আস্তে কাজ করলে দুপুর গড়িয়ে যাবে তো। তরি শুধু মুচকি হেসে বলল, এই তো হয়ে যাবে দিদি। প্রিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, আমাদের সময় হলে এতক্ষণে 4 রকম রান্না হয়ে যেত। কথাটা শুনে তরির একটু খারাপ লাগতেও সে চুপ করে রইল। দময়ন্তী দেবী এবার বললেন, সবাই একরকম হয় না মা, তরি নতুন, ধীরে ধীরে সব শিখে যাবে। প্রিয়া আর কথা বাড়ালো না। দুপুরে সবাই একসঙ্গে খেতে বসেছে। তরি সবার প্লেটে খাবার তুলে দিচ্ছিল। হঠাৎ প্রিয়া মাছের ঝোল মুখে দিয়েই বলল, নুনটা একটু বেশি হয়ে গেছে। তনুজাও সুর মিলিয়ে বলল, আমি তো প্রথম থেকেই বলছিলাম, এখনো অনেক কিছু শেখার বাকি। তরির মুখটা সঙ্গে সঙ্গে মলিন হয়ে গেল। দময়ন্তী দেবী শান্তভাবে নিজের প্লেট থেকে 1 চামচ ঝোল খেয়ে বললেন, আমার তো ঠিকই লাগছে, আর রান্নায় একদিন নুন একটু কম বেশি হতেই পারে, তার জন্য কাউকে ছোট করার দরকার নেই। ঘরে আবার নীরবতা নেমে এলো। সেদিন বিকেলে জয়দীপ বাজারে গিয়েছিল। সেই সুযোগে 3 বোন বসে গল্প করছিল। তরি সবার জন্য চা নিয়ে এসে টেবিলে রাখতেই তনুজা বলল, তরি, আমাদের বাড়িতে একটা নিয়ম ছিল জানো, বাপের বাড়িতে মেয়েরা এলে কোনো কাজ করে না। তরি বিনীত গলায় বলল, আমি তো কাজ করছি দিদি, যদি কোথাও কমতি থাকে আপনি বলবেন, আমি ঠিক করে নেব। তনুজা হেসে বলল, শুধু বললে হবে না, বুঝেও নিতে হবে। ঠিক তখনই দময়ন্তী দেবী ঘরে ঢুকলেন। সব শুনে তিনি বললেন, তনু, একটা কথা বলি, সংসারের নিয়মের থেকেও বড় হলো ভালোবাসা। ভালোবাসা না থাকলে কোনো নিয়মই সংসার টিকিয়ে রাখতে পারে না। আর তাছাড়া এমন নিয়ম তো কই আগে শুনিনি। তোর পিসিরাও তো সবসময় আমাকে সাহায্য করত। তাছাড়া রান্নাঘরের দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিত। তোরা তো সেটাই ছোট থেকে দেখে এসেছিস।
তিন বোন একে অপরের মুখের দিকে তাকিয়ে রইল। কেউ আর কোনো উত্তর দিল না। সন্ধেবেলা জয়দীপ বাড়ি ফিরতেই তরি হাসি মুখে জল এগিয়ে দিল। নিজের কষ্টের কথা একবারও বলল না। জয়দীপ অবাক হয়ে মাকে বলল, মা, তরি সারাদিন একা এত কাজ করেছে? দময়ন্তী দেবী মৃদু হেসে বললেন, আমার বৌমা সংসারকে নিজের সংসার ভেবেই কাজ করে বাবা। দূরে দাঁড়িয়ে তনুজা কথাটা শুনছিল। তার মুখে কোনো কথা না থাকলেও মনে মনে যেন একটা অদ্ভুত অস্বস্তি কাজ করতে লাগলো। তবু সেই অস্বস্তিকে চাপা দিয়ে সে ভাবল, মা এখন শুধু বৌমারই গুণ দেখেন, আমাদের কথা যেন আর চোখেই পড়ে না। এই ভুল বোঝাবুঝি ধীরে ধীরে তিন বোনের মধ্যে ঈর্ষার বীজ বপন করতে শুরু করলো। অন্যদিকে তরি তখনও জানতো না তার প্রতি তিন ননদের এই আচরণের আসল কারণ রাগ নয়, বরং মাকে হারিয়ে ফেলার এক অদ্ভুত ভয়। কিন্তু সেই সত্যিটা সামনে আসতে এখনো অনেকটা সময় বাকি। রায়ভাগিনী ননদিনী কথাটা যে এভাবে নিজের জীবনে সত্যি হয়ে দাঁড়াবে তরি কোনোদিন ভাবেনি। তবে একদিক থেকে সে নিজেকে খুব ভাগ্যবতী মনে করত, কারণ তার শাশুড়ি দময়ন্তী দেবী সবসময় ঢাল হয়ে দাঁড়াতেন তার পাশে। এরপর থেকে যখনই তিন ননদ বাপের বাড়িতে আসতো, কোনো না কোনো বিষয় নিয়ে তরিকে কথা শুনিয়েই যেত। এক রবিবার সকালে বড় ননদ তনুজা, প্রিয়া আর মৌ তিনজনেই একসঙ্গে এলো। তরি সকাল থেকেই রান্নাঘরে ব্যস্ত। দময়ন্তী দেবীও পাশে বসে সবজি কুটছিলেন। তনুজা ঘরে ঢুকেই বলল, মা, আজও তুমি কাজ করছো? বৌমা একা সব সামলাতে পারে না নাকি? দময়ন্তী দেবী শান্ত গলায় বললেন, আমি নিজের ইচ্ছাই করছি। সারাদিন একা একা সব কাজ করলে তরিরও তো কষ্ট হয়। প্রিয়া ঠোঁট বাঁকিয়ে বলল, তোমার তো এখন শুধু বৌমার কষ্টটাই চোখে পড়ে। কথাটা শুনে তরির খুব খারাপ লাগলেও সে কোনো উত্তর দিল না, বরং হাসি মুখে বলল, দিদি, তোমরা হাত মুখ ধুয়ে এসো, আমি চা নিয়ে আসছি। চা খাওয়ার সময় মৌ বলল, বৌদি, চায় চিনিটা একটু কম হয়েছে। তরির সঙ্গে সঙ্গে বলল, আমি আরেক কাপ করে দিচ্ছি। দময়ন্তী দেবী এবার মেয়েদের দিকে তাকিয়ে বললেন, তোরা শুধু ভুলগুলোই দেখিস কেন? মেয়েটা সকাল থেকে একা কত কাজ করছে, সেটা কি চোখে পড়ে না? তিন বোন চুপ করে গেল। এর কয়েকদিন পর প্রিয়ার ছেলের হঠাৎ খুব জ্বর এলো। প্রিয়ার স্বামী অফিসের কাজে বাইরে, কি করবে বুঝে উঠতে পারছিল না সে। খবর পেয়ে তরি নিজেই জয়দীপকে নিয়ে ছুটে গেল প্রিয়ার বাড়িতে। ডাক্তার দেখানো থেকে শুরু করে ওষুধ কেনা, সারা রাত জেগে শিশুটার কপালে জলপট্টি দেওয়া, সবই করলো তরি। পরদিন সকালে প্রিয়া অবাক হয়ে বলল, তুই তো নিজের বাড়িতে চলে যেতে পারতিস, এত কষ্ট করলি কেন? তরি মুচকি হেসে বলল, তোমার ছেলে কি শুধু তোমার? ও তো আমারও ভাগ্নে। প্রিয়া কোনো উত্তর দিতে পারল না। এর কিছুদিন পর ছোট ননদ মৌয়ের স্বামী দুর্ঘটনায় হাতে চোট পেল। মৌ একা সামলাতে হিমশিম খাচ্ছিল। সেই খবর শুনেও তরির শাশুড়ি মায়ের অনুমতি নিয়ে কয়েকদিন মৌয়ের বাড়িতে থেকে সব কাজ করে দিল। মৌ বারবার বলছিল, বৌদি, এত কষ্ট করছো কেন? তরি হেসে একটাই উত্তর দিত, আপন মানুষ বিপদে পড়লে পাশে দাঁড়ানোই তো কর্তব্য। এদিকে দময়ন্তী দেবী বাড়িতে বসে সব খবর শুনছিলেন। মেয়েদের মনে যে ধীরে ধীরে পরিবর্তন আসছে তা তিনি বুঝতে পারছিলেন। কয়েক সপ্তাহ পরে দময়ন্তী দেবীর জন্মদিন উপলক্ষে সবাই আবার একসঙ্গে বাপের বাড়িতে এলো। সকালে তরি একাই পায়েস, লুচি, আলুর দম, মাছ, মাংস সব রান্না করে ফেলল। দময়ন্তী দেবী বারবার বলছিলেন, মা, একটু বিশ্রাম নে। তরি হেসে বলল, আজ তোমার দিন মা, আজ সব কাজ আমি করব। খাওয়ার সময় হঠাৎ পাশের বাড়ির কাকিমা এসে বলেন, দময়ন্তী, তোর বৌমার মতো মেয়ে আজকাল কজন হয় বলতো? কথাটা শুনে তনুজা মাথা নিচু করে রইল। খাওয়া শেষ হতেই দময়ন্তী দেবী বললেন, তোদের তিন বোনের সঙ্গে আজ আমার একটু কথা আছে। সবাই বসতেই তিনি ধীরে ধীরে বললেন, তোরা কি জানিস আমি কেন সবসময় তরির পাশে দাঁড়িয়েছি? তনুজা চোখ নামিয়ে বলল, আমরা ভাবতাম তুমি আমাদের থেকে বৌমাকে বেশি ভালোবাসো। দময়ন্তী দেবী মৃদু হেসে বললেন, মা কি কখনো নিজের সন্তানকে কম ভালোবাসে? কিন্তু তোরা তো নিজের সংসারে সুখে আছিস, আর এই মেয়েটা সব ছেড়ে একা আমার বাড়িতে এসেছে।
ওর পাশে যদি আমি না দাঁড়াই তাহলে কে দাঁড়াবে? তিনি একটু থেমে আবার বললেন, মনে রাখিস, বৌমাকে যদি মেয়ের সম্মান দেওয়া যায় তাহলে সেই বৌমাই একদিন পুরো সংসারকে আগলে রাখে। কথাগুলো শুনে তনুজার চোখে জল এসে গেল। সে উঠে এসে তরির সামনে দাঁড়িয়ে বলল, তরি, আমাদের ক্ষমা করে দিস, আমরা তোকে না বুঝেই কত কষ্ট দিয়েছি। প্রিয়াও বলল, যেদিন আমার ছেলের অসুখে তুই সারা রাত জেগেছিলি সেদিনই বুঝেছিলাম সম্পর্ক শুধু রক্তে হয় না। মৌ তরির হাত ধরে বলল, আজ থেকে তুই শুধু আমাদের ভাইয়ের বউ নোস, আমাদের নিজের বোন। তরির চোখ ভিজে উঠল। সে তিনজনের হাত ধরে বলল, আমি তো প্রথম দিন থেকেই তোমাদের আপন ভেবেছি, আজ তোমরাও আমাকে আপন করে নিলে, এর থেকে বড় পাওনা আর কি হতে পারে? দময়ন্তী দেবী চোখের জল মুছে বললেন, আজ আমার সংসারটা সত্যি সম্পূর্ণ হলো। সেদিন বিকেলে চারজন মিলে রান্নাঘরে দাঁড়িয়ে গল্প করতে করতে রাতের রান্না করছিল। পাশে দাঁড়িয়ে দময়ন্তী দেবী মনে মনে বললেন, ভালোবাসা দিয়ে যে সম্পর্ক গড়ে ওঠে সেখানে অহংকারের কোনো জায়গা থাকে না। সেদিন তরিরও মায়ের কথা মনে পড়ল, রায়বাঘিনী ননদিনী, এই কথাটা হয়তো সবসময় সত্যি নয়। অনেক সময় ভুল বোঝাবুঝি, অহংকার আর অযথা দূরত্ব মানুষকে আপনজনের থেকেও দূরে সরিয়ে দেয়। আর সেই দূরত্ব ঘুচিয়ে দিতে পারে একমাত্র ধৈর্য, সম্মান আর নিঃস্বার্থ ভালোবাসা। সেই দিন থেকে তিন ননদ আর কখনো তরিকে ভাইয়ের বউ বলে পরিচয় করিয়ে দেয়নি। সবাইকে একটাই কথা বলতো, ও আমাদের বৌদি নয়, আমাদের নিজের বোন।